হিজাব ছাড়া, পর্দা ছাড়া, পিঙ্ক পিঙ্ক শিফন পরে আসছে জামাতিদের সাথে নিয়ে, তারপরে কিন্তু এসব আমরা দেখি নাই। এখন কেন আমরা এটা দেখতেছি বলেন? তাও যেখানে রুমিন ফারহানা যৌক্তিক একটা প্রতিবাদ করছে, এবং রুমিন ফারহানাই হচ্ছে বাংলাদেশের 300 বর্তমানে যে সংসদ, সার্কাসের যে সংসদ, এই সার্কাস সংসদে রুমিন ফারহানা একমাত্র ব্যক্তি যিনি এনডিএর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আর একজনেরও এই হেডার কোনো জোর ছিল না যে এই চুক্তিটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তো এই জন্য ওনার প্রতি আমার কিছুটা বায়াসনেস আছে, অবশ্যই কিছুটা বায়াসনেস আছে, কারণ উনি একমাত্র দেশ বিক্রিটার প্রতিবাদ করছেন। ওনার এক্স দলে একটা মানুষ প্রতিবাদ করে না, এবং উনি যখন পয়েন্ট অফ অর্ডারের দ্বারা এটা নিয়ে প্রতিবাদ করছেন এনডিএ নিয়ে, তখন কিন্তু ওনার এক্স দল বিএনপি কোন ধরনের কোনো সাপোর্ট তাকে দেয় নাই, এবং তারা এটা নিয়ে কথাও বলতে চায় নাই। স্পিকার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজ রুমিন ফারহানাকে কোনো সময়ও দেয় নাই, অথচ তারা কিন্তু দেশ স্বাধীন করছে, দেশ মুক্তিযুদ্ধ করে, জনাব হাফিজ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছেন। তারপরে তার মুখ দিয়ে এই ইস্যু নিয়ে কথা বলার মতো কিছু ছিল না, সে রুমিন ফারহানাকে টাইম দেয় না। আচ্ছা, যাই হোক, রুমিন ফারহানা যেটা নিয়ে প্রতিবাদ করছে যে একটা তার জেলায় উনি যেখান থেকে পাশ করে আসছেন এমপি হিসেবে, ওনার আসনে, ওই আসন হিসেবে উনি প্রতিবাদ করছেন যে আমরা বাউল গানও শুনছি, আজান শুনেও বড় হয়েছি, নামাজও পড়ছি, রোজাও রাখছি, এবং আমরা বৈশাখী মেলায় গেছি, এই টাইপের একটা বক্তব্য নিয়ে দিয়েছেন। আমি হুবহু বলতে পারলাম না, সরি। এইটা নিয়ে প্রতিবাদ করার তো আমি কিছু দেখি না, এটা নিয়ে প্রতিবাদ করার কিছু নাই। হ্যাঁ, ওই যে যারা লিল্লাখোর আছে, যারা মনে করেন পরের ধনে পদ্মারি করে, যেমন তুরস্ক, সৌদি আরবের জাকাতের টাকা ওরা ঢাবিট স্টুডেন্টরা হাত পাইতে নেয়, সেখানে মনে করেন লিল্লাখোররা এই জাকাতের টাকার উৎস বন্ধ হয়ে যাবে, ফাও মানুষের ঘরে ঘরে ঘুরে ঘুরে গলায় পাড়া দিয়ে খাওয়ান আদায় করা, এটা বন্ধ হয়ে যাবে। সে কারণে তারা মাদ্রাসায় বন্ধ করতে চায় না। মাদ্রাসা বন্ধ করতে না চাওয়ার আরেকটা কারণ হচ্ছে ফ্রি মজাটা নেওয়া যায় ছোট বাচ্চাদের টর্চার করে। আপনার খেয়াল আছে অবশ্যই আপা, আমরা রামিসার সময় আপনি যে বাচ্চাটাকে নিয়ে কথা বলছিলাম, রামপুরা বনশ্রীর মাদ্রাসায় পড়ুয়া যে ছেলেটা, বাচ্চা ছেলেটা, রেপ এন্ড মার্ডার হয়, আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ। দেখেন, আমার নামটাও মনে নাই, মানে এই জিনিসটা আমাদের এত দেখতে হয়, এটা নামটাও আমার মনে আসতেছে না। তো সেই ছেলেটা যখন মারা যায়, সেটা কিন্তু এতটা হাইলাইট পায় নাই, এবং আমাদের প্রিয় হুজুর রাহমাগল্লাহ হুজুর রামিসা খুন ধর্ষণের পেছনে বলছেন শরীয়ত ব্যবস্থা। তাইলে এই যে মাদ্রাসায় যে ছেলেগুলা বলাৎকার হয়, ধর্ষণ বললে তো ওনাদের জোশ আসে না, ইমানি জোশটা দাঁড়ায় না, বলাৎকার বলি, তাইলে তখন এই ওনার আহমদুল্লাহর কি পরামর্শ থাকবে এইগুলা বন্ধের ব্যাপারে? রুমিন ফারহানা অ্যাকচুয়ালি এটা নিয়েই কথাটা বলছেন যে এটা নিয়ে তো কথা বলা উচিত আমাদের, এগুলো কেন হচ্ছে? ওদের পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণ তো একটাই আপা, ওদের এই ইহকালের আরামায়েশ, অথচ তারা তো ইহকালের আরামায়েশের জন্য দুনিয়াতে আসে নাই, তারা ইহকালের আরামায়েশের কি জানি লোভী না, তারা সব পরকালের জন্য জমাচ্ছে, সবকিছু কৃচ্ছতা সাধন করতেছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর জীবন ধ্বংস করে দিচ্ছে, একদম ধ্বংস করে দিচ্ছে। এটা নিয়ে এই প্রথম আমি একজন এমপি হিসেবে রুমিন ফারহানাকে দেখলাম কথা বলতে, স্বতন্ত্র এমপি হিসেবে। তাকে অসম্মান করতেছে। কারা অসম্মান করতেছে? 24শে জুলাই আগস্টে যারা যে নারীদের সাথে নিয়ে, এবং প্রত্যেকটা মিছিল আপা আপনি খেয়াল করছেন অবশ্যই, মেয়েদের, তারপর যারা শাখা সিঁদুর পরে আছে সেই সব নারীদের একদম ফ্রন্ট লাইনে রাখতো, যেন সাংবাদিকরা যখন ছবি তুলে যেন হাইলাইটেড হয় যে দেখো সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ আমাদের এই বিপ্লবের মধ্যে আছে, বুঝছেন, এটা বোঝানোর জন্য। তো যখন কাজ হাসিল হয়ে গেল, ইউজড টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিল। এটা কিন্তু যাদের ফেলে দিছে তাদের ঘিলুতে ঢোকে নাই, কারণ তারা তো হুজুরের বউ হবে, তাদের একমাত্র স্বপ্ন তারা হুজুরের বউ হবে। তারা এটা বুঝতেও পারে নাই। রুমিন ফারহানা বোঝানোর চেষ্টা করতেছে যে ইউ গাইজ আর ডান, ইউ গাইজ আর ডোমড। তখন তাদের এই যে আপনি যে বলেন, এই যে মেয়েরা, ভাইরা, মেয়েরা, আপারা, মায়েরা স্বামীর চোখ দিয়ে মেয়েদেরকে দেখা বন্ধ করুন, আপনি যে কথাটা বলেন, ওরা এটা বুঝতে পারে না। ওদের স্বামীরা, ভাইয়েরা, বাবারা এই যে রুমিন ফারহানার পেছনে কুশপুত্তলিকায় বাঁশ ঢুকাচ্ছে, ওদেরকে একবারও মনে হয় না যে এটা ওদের অসম্মান? দেখছেন কোন মেয়েকে প্রতিবাদ করতে এটা নিয়ে? না, এখানে ইন্দ্রা সবচেয়ে জঘন্য জিনিস যেটা হচ্ছে, এই কাজটা করার জন্য ব্যবহার করা হচ্ছে কি শিশুদের, মানে কোন জায়গা থেকে বিকৃতিগুলো ঢুকানো হচ্ছে
কেউ যেন কোনো সুস্থ জীবন চর্চার মধ্যে না থাকতে পারে, কোনো সুস্থ জীবন চর্চায় যেন নিজেকে না রাখতে পারে। এই যে তীব্র ঘৃণা বিদ্বেষ নারীর প্রতি সিস্টেমেটিক ওয়েতে পদ্ধতিগত ভাবে মানুষের মস্তিষ্কে মননে ঢুকিয়ে দেওয়া, এটা কি সমাজ বিজ্ঞানীরা দেখতে পান না, নাকি এখানেও তারা দলকানা হিসেবে গবেষণা করেন? এটা আমার কাছে একটা রহস্য। বাচ্চাদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে, পুরো কাজটাই তো খুবই ঘৃণ্য, সেখানে আবার আমরা ফুড সোলজার হিসেবে ইউজ করছি হচ্ছে গিয়ে বাচ্চাদের। কেন আপা? শেখ হাসিনা যে দেখতে পাচ্ছেন এই যে ছাত্র আন্দোলন দমন করার জন্য ও শত শত হাজার হাজার গুলি করেছে মিছিলের ওপর, কিন্তু মরছে ঘরের মধ্যে, ছাদের মধ্যে, তারপর ধরেন হাজার হাজার ভিড়ের মধ্যে একজন মরছে যে পানি বেচতেছিল, যে তার ভিডিও একটু আগে ভাইরাল হয়েছে। দেখেন না এরকম ওদের কাজই তো হয়েছে এই শিশুদেরকে ইউটিলাইজ করে নিজেদের রাস্তাটা ক্লিয়ার করা। আপনি কখনো এই যে চলে যেতে হয় 13 বছর আগে 5ই মেতে, সেখানেও তো আমরা প্রচুর দেখছি যে পুলিশের কাছে এইরকম এতিম অসহায় বাচ্চাগুলা এসে বলতেছে যে আমাদেরকে হুজুর জিয়াফতের কথা বলে এখানে নিয়ে আসছে, যে আমাদের এখানে বিশাল খাওয়া দাওয়া হবে, ইসলামী দাওয়াত হবে, এগুলো বলে চলে নিয়ে আসছে ডেকে আনছে। আপনি বলেন তো তখন কি তারা ছোট বাচ্চাদের ইউজ করে নাই? যখন পুলিশ এই শাপলা চত্বর থেকে এইদেরকে বের করে দিচ্ছিল সাউন্ড গ্রেনেড মেরে মেরে, বেশিরভাগ দেখা গেছে কি কানে ধরা ছবি যাদেরকে নিয়ে আমরা ট্রল করি, বেশিরভাগই ছোট বাচ্চা, 18-র নিচে, 16-র নিচে। বড় বড় দামরা হুজুর গুলো তখন ভেগে গেছে, যখন বুঝছে যে পুলিশ আইতাছে, শেখ হাসিনার পুলিশ আইতাছে, ভেগে গেছে। এখন তারা জানে শেখ হাসিনার পুলিশ আসবে না, কিছু না, এই জন্য বাচ্চাগুলোকে ইউজ করে। দেখেন বাচ্চাগুলোকে হাইলাইট করে কেন? যেন কেউ কিছু বলতে না পারে। এবং আমি বুঝতে পারি না যে এই গার্জিয়ান গুলা যারা আমাদের সমাজের মাথা, যাদের কথা বললেন যে যারা এইসব সমাজ বিজ্ঞান নিয়ে চিন্তা করে, যারা এইসব কি বলবো শিশু মানসিক বিকাশ, প্যারেন্টিং বা ব্লা 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 নিয়ে এসব চিন্তা করে, জ্ঞানী জ্ঞানী বক্তব্য ছাড়া, আমার তো ডিগ্রি নাই, আমি তো আর এসব বক্তব্য ছাড়ি না, আমি ছাড়লেও মানুষজন খাবে না, যারা ছাড়লে খায় তারা কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলতেছে না, তাদের মুখে কোনো আওয়াজ নাই। তাদের মুখে একমাত্র সমস্যা স্বৈরাচার ফেরত আসতে দেওয়া যাবে না। অথচ স্বৈরাচারের আমলে কখনো আমরা এসব দেখি নাই। বরং স্বৈরাচারের আমলে ব্রাহ্মণবাড়িয়াতে সম্ভবত একটা মেয়ে স্লিভলেস ড্রেস পরায় তাকে হ্যারাস করছিল স্টেশনে, সেইটার জন্য আমরা সবাই অনলাইন ফাটাইয়া ফেলছিলাম। এরপরে সেই মেয়ে আরো গ্রুপ নিয়ে স্লিভলেস ড্রেস পরে এবং আরো অন্য অনেক মেয়েরা স্লিভলেস ড্রেস পরে সেখানে গিয়ে ঘুরে আসছিল। এইটা ছিল আমাদের স্বৈরাচারের দেশ আপা। আর এখন দেখেন একজন রানিং স্বতন্ত্র এমপি, কোন দলের আন্ডারে তিনি নাই, তার নিজের একার হ্যাডমের জোরে উনি একটা মহিলা মানুষ নিজের এত বছরের পুরানো দল ছেড়ে এসে স্বতন্ত্র দ্বারা ইলেকশন করছে, সেই মহিলাকে তারা অপমান করে, কারো কোনো কিছু লাগে না। সেই মহিলাকে অপমান করতে বাচ্চাদের ইউজ করে। কোনো মনোবিজ্ঞানী, শিশু বিজ্ঞানী, প্যারেন্টিং এক্সপার্ট, সাইকোলজিস্ট, কারোর কোনো হেল নাই, সবার খুব ভালো। এবং ইন্দ্রা দেখো যে উনি একজন সংসদ সদস্য, ওনার তো সংসদ সদস্য হিসেবে আরো সহকর্মী আছে না, আরো 299 জন সহকর্মী আছে, তারাও কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে নেই। অন্য সংসদ সদস্যরাও কিন্তু বলছে না যে তার সাথে যেটা হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং এটা ন্যাক্কারজনক, এটা একজন সংসদ সদস্যের সাথে হওয়া উচিত না। এই শব্দটাও কিন্তু কেউ বলতে পারছে না। মানে কোন জায়গায় সবাই আবদ্ধ, কোন জায়গায় বন্দি? এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ডেমোক্রেসি, সেকুলারিজম, ফেমিনিজম, ইকুয়ালিটি, ইকুইটি, নানা কথা বলে এই যে একটা দেশটাকে তছনছ করা হলো, এখন কিন্তু কারো মুখে আসে না যে এখানে একজন নারীর অবমাননা হচ্ছে, এখানে শিশুর অধিকার লঙ্ঘিত হচ্ছে, কেউ বলে না কোনো কথা। এবং তোমাকে আমি যেটা বলছিলাম শুরুতে, যেটা নিয়ে তুমি বললা যে আপু আপনি নিজে এতক্ষণ বক বক করে চিল্লায় মার্কেট নিয়ে নিয়েছেন, দেখো এই যে একটা বাচ্চা মেয়ে, আমি তার কথা বললাম যে সে ড্রাম বাজাচ্ছে, সে তার যেটা পছন্দ সে সেটা পড়েছে, সেখানে কিছু বলার নাই, তাকে নিয়ে কিন্তু ট্রল করা হয়েছে এবং তার পরিবার সম্ভবত শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে। তোমার মনে আছে কিনা প্রথম আলোর একটা প্রজেক্ট ছিল, এটা 4-5 বছর বা 6 বছর 7 বছর আগে শুরু হয়েছে, মাদ্রাসায় পড়েও মেডিকেলে চান্স পেলেন অমুক, হিজাব পড়েও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন তমুক, মেধা তালিকায় অত নাম্বার। তারপরে আসলো হচ্ছে গিয়ে হিজাব শ্যাম্পু, এই যে সানসিল্ক হিজাব শ্যাম্পু,
আসলো। ঠিক আছে, এই যে একটা প্রক্রিয়া মিডিয়ার মাধ্যমে, বড় বড় মাফিয়া মিডিয়াদের মাধ্যমে এবং সেলিব্রিটিদের মাধ্যমে, ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সামাজিক কাঠামো চেঞ্জ করে দেওয়া, সেগুলো শিকার কিন্তু যারা এই সামাজিক কাঠামো চেঞ্জের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে তারাই এখন ফলগুলো ভোগ করছে। এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে হিজাবকে নরমালাইজ করতে দিয়ে অন্য মেয়েদেরকে কিন্তু বলা হয়েছে যে তোমরা যারা হিজাব করছো না বা ইসলামী পোশাক পরছো না বা লেবাস ধারণ করছো না, তোমরা কিন্তু পিছিয়ে আছো। এখন সেটাকে হিজাব পরেও ড্রাম বাজালেন অমুক, এখন কিন্তু হিজাব আর রক্ষা করতে পারছে না। ওরা না পায় এটা বুঝতে পারেন। আপনি যে হিজাব শ্যাম্পুর কথা বললেন, আপনি যদি আর সপ্তাহ দুয়েক আগে আমাকে নিয়ে এই লাইভটা করতে পারতেন, তাইলে আমি মেমোরিটা শো করতে পারতাম। কারণ আমি এটা শেয়ার দিয়ে রাখছিলাম যে হিজাব শ্যাম্পু আপনি যেটা বললেন এটা আমার মনে আছে খুব সুন্দর। কারণ হিজাব শ্যাম্পু আবার কি, এটা কি হিজাবের উপর দিয়ে করবে না, এটা হিজাব ধোয়ার জন্য কোন শ্যাম্পু, এটা নিয়ে আমরা ট্রল করছিলাম। বাট এটা যে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা যেটাকে আপনার বলে সাংস্কৃতিক আগ্রাসন, যেটাকে আমরা বলি, সবাই বলে যে ভারতীয় আগ্রাসন। ভাই, আমি সুইস অভিনেতা দেখছি, সে ফেসবুকে আসেই শুধু ইন্ডিয়ান গান, হিন্দি সিনেমার ক্লিপ রিক্রিয়েট করে সে আপলোড দেয়, যেখানে সুইজারল্যান্ড পর্যন্ত পৌঁছায় গেছে। আফ্রিকার কিলিপল, সে বোন নিয়ে পুরো গ্রাম নিয়ে হিন্দি গান করে, এবং ইন্ডিয়াতে তাকে কিছু কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডারও করে দেওয়া হয়েছে। জাস্ট সে টিকটক করতো হিন্দি গান দিয়ে। ভাবেন, কই ওরা তো বলে না যে হিন্দি আগ্রাসন, ইন্ডিয়ান আগ্রাসন, ভারতীয় আগ্রাসন। বাংলাদেশের সমস্যা একটাই আপা, ভারত আমাদের প্রতিবেশী হইতে পারবে, কিন্তু তার কাছ থেকে আমরা সবকিছু টাকা দিয়ে কিনবো সস্তায়, যখন যেটা প্রয়োজন তার কাছ থেকে আদায় করে আনবো, কিন্তু ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মেনে নেওয়া যাবে না। এইসব আমরা পোস্ট করে একটু পরে নিজের কয়টা চাগান্না বাগান্না ছবির মধ্যে একটা হিন্দি ঝাঁকানাকা গান, একটা স্যাড সং বা হোয়াট এভার, একটা হিন্দি গান লাগায় আমরা পোস্ট করব। এই হচ্ছে আমাদের বিপ্লব এবং সাংস্কৃতিক আগ্রাসন ঠেকানোর একমাত্র রাস্তা। দেখেন, এখন এখানে বলতে গেলে না ধর্মীয় অনেক কিছু চলে আসে, যেহেতু আপনিও বেপরদা নারী, আমিও বেপরদা নারী। এখন এইটা নিয়ে যদি বলি তাহলে এদের আবার গায়ে ফসকা পড়া যাবে। সাংস্কৃতিক আগ্রাসনটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। ইসলামটা হচ্ছে ধর্ম, ইসলামটা কোনো সংস্কৃতি না। ইসলামের যেসব রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা ধর্মীয়, সাংস্কৃতিক আগ্রাসন না। দুইটাকে মানুষ কমপ্লেক্স করে ফেলে। এবং আজকে আমরা বাংলাদেশে যেরকম হিজাবের বুমিং দেখি, এটা শুধু বাংলাদেশ না, আরো অনেক জায়গাতেই বুমিং হয়েছে, সারা পৃথিবীতেই বুমিং হয়েছে, যেহেতু একটা বিশাল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আসছে, এত বিশাল একটা মার্কেট হয়েছে। কারণ হিজাব পরে, ওই যে আপনি যেটা বললেন আপা, হিজাব পরে উনি এই করতে পারলেন, সেই করতে পারলেন, হিজাব পরে হিজাব দিবস, হিজাব প্রাইড, এসব নানান কিছু বগিচুরি সারা পৃথিবীতে ছড়ায় দেওয়া হয়েছে। এটা অনেক কমপ্লেক্স একটা জিনিস, কিন্তু শর্ট করে বললে যেটা বলা লাগে সেটা হয়েছে টোটালটা একটা বিজনেস, আরাবিয়ান কালচারের একটা বিজনেস, যে ওরা বের করছে যে এটা আমরা রিয়েল মুসলিম। আর যারা মনে করেন, যাদের মনে ডাউট আছে, যারা ভাবে যে দে আর নট প্রপার মুসলিম, দে আর কনভার্টেড ফ্রম আদার রিলিজিয়ান, তাদের মনে এই ডাউটটা কাজে লাগায় আমরা এটার বিশাল একটা মার্কেট ক্রিয়েট করতে পারবো। সেজন্য যখনই যেসব লোক তাদের এখানে গেছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে যে দেখো, যারা হিজাব পরে তারা ভালো, যারা পরে না তারা ভালো না। তোমরা তো অন্য দেশ থেকে আমাদের দেশে আসছো, আরব দেশে যারা কাজ করতে যায় আর কি, আরাবিয়ান কান্ট্রিগুলোতে, মিডল ইস্টে, তো ওদেরকে এই ভাইবটা দেওয়া হয়েছে। এবং আপনি খেয়াল করবেন আপনার 90-এর দশক থেকে, আমি তো যেহেতু ওই সময় জন্ম, তো আমি বোঝ হওয়ার পর থেকে দেখছি যারা বিদেশ যায় কাজ করতে, লেবার, আমাদের চারপাশে তো তখন লেবার দিয়ে শুরু হয়েছে, যেটা আমাদের প্রিয় মাগুর গিয়া করে গেছে, যাদের লেবার পাঠানো, কি জানি সৈনিক না, সরি, কামলা হিসাবে, কামলা সাপ্লাই দেওয়া। মানে সে তো সৈনিক, সে তো চিন্তাই করে মাটি কাটা কামলা কেমনে সাপ্লাই দেওয়া যায়, শিক্ষিত জনগোষ্ঠী কেমনে পাঠানো যায়, এটা তো তার ঘটে ধরে নাই। তো যাই হোক, সেই কামলাগুলা যখন ফেরত আসে, বউ বাচ্চা মায়ের জন্য একদম চমকদার ঝাঁকানাকা বুকরা নিয়ে আসে। সেই বুকরা আনার পরে পাশের ঘরের বলে, অমুকে বুকরা কিনছে, সেই বুকরা আমাকে কিনে দাও, নয়তো বিদেশ থেকে আনায় দাও, তুমি আমার জন্য পাঠাও। আমাদের আগ্রাসনটা এইভাবে হয়েছে। এবং এরপরে আপা তাদেরকে বোঝানো হয়েছে যে দেখো, সৌদিতে মেয়েরা বুকরা পরে সবকিছু করে। এখন সৌদির মেয়েরা এই যে শুক্র 8 দিন হয়েছে গাড়ি চালানোর অনুমতি পাইছে আপা। এই ওয়ার্ডটা আপনাকে বুঝতে হবে। এই ওয়ার্ডটা বোঝার জন্য ওই যে সেই আপুদের, বোনেদের, খালাম্মাদের, মায়েদের, স্বামীর, ভাইয়ের, বাবার চোখ দিয়ে মেয়েদের দেখা বন্ধ করতে হবে, নিজের চোখ দিয়ে দেখতে হবে। এই বুদ্ধি তো তাদের নাই, যে কারণে তারা এই যে হিজাব পরে সবকিছু করতে পারি। ভাই, আপনার ধর্মে
মেয়েদেরকে সবকিছু করতে বলা হয় নাই, মেয়েদের অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে। ইনফ্যাক্ট আপনি হজ করতেও একা বেটা ছাড়া যাইতে পারেন না, এটা নিয়মে নাই। সৌদি সরকার দিতে পারে, তার বিজনেস স্ট্র্যাটেজি, বাট আপনার ধর্মে কিন্তু এভাবে নাই। আপনি বেটা ছাড়া সফর করতে পারবেন না লম্বা, হিজাব পরেন বা না পরেন। হিজাব আপনাকে, মানে ইসলাম ধর্মে হিজাবের কাহিনীটা কি? হিজাব হইছে একটা কি বলবো এটারে, কি বলে, বাংলা শব্দটা খুঁজে পাচ্ছি না, যাই হোক, সিম্বল, যেটা দেখলে বোঝা যায় যে তারা মুসলিম। সিম্বল, হিজাব হচ্ছে একটা সিম্বল, যেমন মুসলিমদের জামা কাপড় আলাদা হয়, সেই জন্য এটা এমন কোন জিনিস না যেটা না পড়লে কেউ মুসলিম হয় না। কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট এটাকে এমন বানাইছে আপা, যে দেখো আমি হিজাব পরে আমি খুব ভালো, হিজাব পরে আমি ড্রামও বাজাইতে পারি, নাচতেও পারি, আমি টাইট ফিট ড্রেস পরে রানিও করতে পারি, ম্যারাথনে রান করতে পারি আপা, যেখানে মানে মানুষজন যখন জার্সি পরে রান করে হিজাব পরা মাথায়, মানে হিজাব পরা মানে হচ্ছে সব হালাল। আমি এরকম প্রচুর জায়গা দেখছি আপা, আনোয়ার খান মেডিকেল এবং হচ্ছে ইবনে সিনা মেডিকেল, তারপর আদ্দিন হাসপাতাল, এগুলাতে জব ক্রাইটেরিয়াতে লেখা থাকে হিজাব পরা বাধ্যতামূলক। হিজাব কি কোনো ড্রেস কোড হইতে পারে আপা? কোথাও বলেন একটা কি করে তারা আরেকজনের উপর চাপাই দিতে পারে? একবার কি করলো তারা, এক মা ক্রিকেট খেলছে, বোরখা পরে ছেলের সাথে ক্রিকেট খেলছে, এই জিনিস তারা ভাইরাল করলো। হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্রথম আলোদের প্রজেক্ট, তারা এই প্রজেক্ট দিয়ে জিনিসপত্র ছিল। আপনি ভাবেন সেই মা আগে ক্রিকেটার ছিল, সে এখন ছেলেকে নিয়ে আসছে যে দেখাইতে যে দেখো আমি আগে খেলতাম কিন্তু এখন হিজাব পরে কিন্তু তারপর তোমার সাথে খেলতে পারি। মানুষজন ফেসবুক ভাষায় ফেলছে। আমি কিন্তু এটা নিয়ে শেয়ার দিন আমার, কারণ আমার প্রচন্ড বিরক্ত লাগছে। কারণ প্রথম কথা হচ্ছে ইসলাম ধর্মে ক্রিকেট খেলা হারাম। যাই হোক, এটা হচ্ছে কি, মানে আমরা এখানে ধর্ম নিয়ে বা ধর্মের অন্যান্য কোনো বিষয় আশয় নিয়ে উইং নিয়ে কথা বলার জন্য বসি নেই সত্যিকার অর্থে। আমরা বলছি আর কি যে মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করা হয় এবং মানুষ কোনো কিছু আকপাশ না ভেবে কিভাবে ফাঁদ গুলাতে পা দেয় এবং তাকে পরবর্তীতে কি করতে হচ্ছে। তারা কোনো দোষ করে নাই, কিছু না, তার বাচ্চার জন্য তার বাবাকে ক্ষমা চাইতে হচ্ছে। এই যে একটা পপুলিস্ট অবস্থা তৈরি হয়েছে, যে মানুষকে এরকম ভাবে অপ্রেস করার অবস্থা তৈরি হয়েছে, এবং সেটা হচ্ছে বিশেষ করে নারীদের শিশুদের ক্ষেত্রে এরকম যে একটা আগ্রাসন, এরকম যে একটা হিংস্র মনোভাব, এই জিনিসটাকে আমরা তুলে ধরার জন্য সত্যিকার অর্থে এত কথা বললাম। এবং তারা প্রতিটা জিনিসকে বিভিন্নভাবে নর্মালাইজ করার চেষ্টা করতে থাকে, মানুষের ঘাড়ে চাপায়া দেয়। মানুষ এটা একেবারে ভারবাহী জন্তুর মতন একটা না একটা সময় বহন করতে হয়। যে ভারবাহী জন্তুর কথা যখন মনে এলো ইন্দ্রা, দেখো যে ফেব্রুয়ারি মাসে যখন ক্ষমতায় আসলো এই বিএনপি সরকার, তখন তারা 23শে ফেব্রুয়ারি 2026 সালে, এই বছরের ফেব্রুয়ারি মাসে তারা বলছে যে আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার। কিন্তু এর মধ্যে জুন থেকে তারা কিন্তু বিদ্যুতের দাম বাড়ায় ফেললো। তারা পাইকারিতে বাড়ায় ফেলছে প্রায় 7 টাকা, মানে 7 টাকার থেকে 8 টাকা 39 পয়সা করে ফেলছে, এবং খুচরা যেটা সেটা ছিল হচ্ছে গিয়ে 9 টাকা 11 পয়সা, সেটা 10 টাকা 63 পয়সা করে ফেলছে। এটা তাদের আর কি। তো এই যে কথার সাথে কাজের কোনো মিল নাই। হ্যাঁ, এবং এরা আবার ধর্মীয় বলি এই বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। তারা বলছে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এখন এটা কি ইউনূস সরকারকে ধরে 2 বছর? না, আমি তো ভাবছিলাম আমরা 2028 সালে চলে আসছি। মানে 3 জুন on the fine morning I thought it's 2028। জুনের 3 তারিখ বলতেছে জুনের 1 তারিখ থেকে বর্ধিত দাম অ্যাক্টিভ হয়ে যাবে, মানে কি? ওইটা আমরা পোস্টফ্যাক্টর দিয়ে অ্যাপ্রুভাল করি আর কি, অনেক সময় যে পরে জিনিসটা সাইন করি, বলে যে পোস্টফ্যাক্টর অ্যাপ্রুভাল। কেন গ্রাহককে এটা তাহলে আগে জানাইলো না? গ্রাহককে জানাইতে হবে যে তোমার সামনে একটা বাস আসতেছে। তারা কিন্তু আপা ইলেকশনের যে ম্যান্ডেটে যে বলছে, ম্যানিফেস্টো যে ছিল সেখানে বলছে হলফনামা না, সত্তরিকা, এটা কি বলে? নির্বাচনী ম্যানিফেস্টোই আমরা বলি। আচ্ছা, নির্বাচনী ম্যানিফেস্টো, বাংলা একটা শব্দ আছে ভুলে গেছি। তো ওইটাতে বলছে যে আমরা আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াবো না। এখন দেখেন এখানে একজন কমেন্ট করছে, অলরেডি আগে চলে গেছে কমেন্টটা, যে কারেন্টের দাম বাড়াইছে তো বাড়াইছে, এবং সেটা দোষ চাপাচ্ছে শেখ হাসিনার উপর যে তারা দুর্নীতি করে রেখে গেছে সেজন্য বেশি দাম করতেছে। তারা দুর্নীতি কি জানি বলছে, দাঁড়ান দুর্নীতি করছে, প্লাস হচ্ছে কি জানি চুক্তি করছে, এই চুক্তির কারণে অনেক টাকা পাচার করে ফেলছে তারা আদানির সাথে। তাইলে সেই চুক্তি তোরা কন্টিনিউ করতেছিস কেন আদানির সাথে? আদানিকে দিয়েই তো পাচার করছে। এবং আমাদের প্রিয় সার্ভিস আলম বলছে আর একটা মানে পডকাস্টে গিয়ে ওপেনলি যে আদানি হচ্ছে মোদির ক্যাশিয়ার।
নির্বাচনী ইশতেহার, এই যে বাংলা শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম, থ্যাংক ইউ আপু, নির্বাচনী ইশতেহার, ইশতেহার ওয়ার্ডটা মাথায় আসতেছিল না। পাবলিক পডকাস্টে গিয়ে বলছে আদানি হচ্ছে মোদির ক্যাশিয়ার, এরকম ভাবে বলতেছে। তাইলে সেই ক্যাশিয়ারের কাছ থেকে কেন আবার কারেন্ট আনতেছে এবং কারেন্টের দামও বাড়ায় দিছে আপা? এই কি সার্কাস? মানে আমি শুনছিলাম, বা আমরা এটা সবাই হয়তো জানি কম বেশি, যে কিয়ামতের আগে আগে এমন হবে কি, সময়ের কোনো আয় পাওয়া যাবে না, সময় খুব দ্রুত যাবে। সেই সময় ফেব্রুয়ারি থেকে জুন মাসে যে 2 বছর চলে গেছে, এটা আমরা আসলে বুঝতে পারি না। মানে আমি খুবই অবাক হইছি, মানে কিরে ভাই, 3টা মাস মানে যাইতে দিলি না। মানুষ বলতে 2 বছর বাড়ানো ঠিক আছে, 6টা মাস তো ট্রাই করে, যে আমরা ট্রাই করছি, এই যে নির্বাচনী অঙ্গীকার, অনেকে হেল্প করতেছে আমাদেরকে। এরা বলবে কি বিপদে পড়ছি, কথা বলতে আসছে ওরা, ওয়ার্ড সাপ্লাই দেওয়া লাগে আমাদের। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওরা দেখেন আবার প্রত্যেকটা কথা যেগুলো বলে আসছে, কোনোটাই কিন্তু কাজে কোনো প্রমাণ দিতে পারতেছে না, কারোর কোনো প্রমাণ নাই, কিন্তু তারা সারাক্ষণ একটাই মালা জপতেছে, শেখ হাসিনাকে ফেরত আসতে দেওয়া যাবে না। একই সাথে তারা আবার বলতেছে যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা যখন বলতেছে আমি দেশে আসবো, তখন আবার বলতেছে পৃথিবীর কোন দেশে স্বৈরাচার ফিরে আসার কোনো রেকর্ড নাই। আবার তারা বলতেছে ভারতের কাছে আমরা শেখ হাসিনাকে ফেরত চাবো। মানে ওরা আসলে কি চায় আপা? শেখ হাসিনা যেখানে নিজে বলতেছে আমি দেশে ফিরে আসবো, বলার পরে এক একজন প্যান্ট ট্যান্ট মাখায় লাইতেছে, শাড়ি টাড়ি নষ্ট করে ফেলাইতেছে, এক একজনের অবস্থা খুবই খারাপ। মানে তারা দেশ চালানোর মধ্যে তো যোগ্যতা নাই তো নাই। আমি আপনার একটা কথা বলি, দাঁড়ান, টার্কিশ পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে তো আমরা মানে সবাই কি করব না কি করব ভেবে পাচ্ছি না আর কি। আচ্ছা, টার্কিশ পররাষ্ট্রমন্ত্রী আসছে, সেইখানে আমাদের দেশ থেকে এয়ারপোর্টে কে কে রিসিভ করতে গেছে শোনেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাম্মা ওবায়েদ গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গেছে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর, সবাই এয়ারপোর্টে, বাংলাদেশি এয়ারপোর্টে গেছে জাস্ট টার্কিশ এই পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে। বাংলাদেশে কোথাও কোনোদিন এরকম রেকর্ড দেখছেন? একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, তাও যদি আমেরিকা হইতো তাও মানতাম, যেহেতু বাংলাদেশ এখন আমেরিকার 51তম স্টেট, যাইতেই পারে, সেক্ষেত্রে খলিল তার বসের কাছে যাইতেই পারে, বাট ওই টার্কিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে। এটা কোনো রহস্য আপনি বলতে পারবেন? রহস্যটা হয়েছে এইখানে, আপনি যেটা সবসময় বলেন ইউনুসের এক্সটেন্ডেড ভার্সন 2 হইছে। আমরা অনেক অতিথি পড়েন, ওকে ফাইন। ইউনুসের এক্সটেন্ডেড ভার্সন 2 হইছে আমাদের মুচলেকা ভাইয়া, যে কারণে এই যে আমাদের শিলং সালাউদ্দিন 25 সালে যখন বলছিল যে একজন বিদেশি রাষ্ট্র নাগরিককে ধরে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার বানায় দিলা রজার খলিলকে, সেই রজার খলিলকেই তারা এখন গিলতে বাধ্য হইতেছে তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। সেই পররাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে ইউনুস যেসব আকাম কুকাম করে গেছে সবগুলা কমপ্লিট করা, প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো হাফ ডান হয়ে আছে বা যেগুলো স্টার্ট হয় না এখনো, সেগুলো কমপ্লিট করা। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনুস যে ওই যে প্রিন্সেস লায়লা এবং আর তার আরেকটা বোন, ওটার নাম ভুলে যাই আমি, সবসময় মনে থাকে না, এই দুই বোন যে মানি লন্ডারিং এর কেসে আসামি, সেই তাদের সাথে তার ঘষাঘষি দেখে বোঝা গেছে ইউনুসের টাকা পয়সা ওইখান দিয়ে ঘাপলা করবে, এবং টার্কি যেন বাংলাদেশে ফ্রি কামলা পায় সে ব্যবস্থা করার জন্য। এবং টার্কির সাথে যে এই যে যেসব সো কল বিজনেসের কথা আমরা শুনতেছি আপা, এই বিজনেস হলে আপনি কি হবে জানেন? আমাদের যে অন্যান্য জায়গায় যাদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি মুক্তি করার কথা আছে, ওরা সবাই আমাদের কাছ থেকে তাদের ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যাবে। বাংলাদেশে যেসব ইনভেস্টমেন্ট আছে অন্যান্য বিদেশি কান্ট্রি যাদের সাথে টার্কির সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তারা কিন্তু তাদের বিজনেস অফ করে দিব বাংলাদেশে। তার নমুনা একটা আপনাকে বলি, বাংলাদেশে একটা জাহাজ আসছে, সেই জাহাজ আমেরিকান অথরিটি আপত্তি জানাইছে, তাই ফেরত যেতে বাধ্য হইছে, পোর্টে ভিড়তে দেয় নাই। বাংলাদেশের পোর্টে কোন জাহাজ ভিড়বে, কেন ভিড়বে, সেটা বাংলাদেশ অথরিটি ফাইনাল করবে, আমেরিকান অথরিটি কেন? কারণ তারা বাংলাদেশের বিজনেস যে কন্ট্রোল করবে সেইটা তারা 25 সালের জুন জুলাইয়ে এনডিএ করবে সময় বলে দিছিল, যে এটা আমাদের প্রিয় নুনুস 9 ফেব্রুয়ারি সাইন করে রেখে গেছে যে উই হ্যাভ ডান দিস। এবং রুবিন ফারহানা প্রতিবাদ করছিল এই চুক্তির, কিন্তু আমাদের প্রিয় দেশ
কি জানি দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক বিএনপি, দেশপ্রেমিক জামাত, তারা সবাই মিলে রাজি হয়ে চুক্তিতে দাসখত দিয়ে আসছে যে আমরা তোমাদের কাছে বাংলাদেশ বেচে দিব, কাগজে কলমে আমাদেরকে ক্ষমতা এনে বসায় দাও। এইটা মুসলেকা তারা প্রত্যেকে দিয়ে আসছে। আমি তো শুধু একা তারেক রহমানকে মুসলেকা রহমান বলে ফান করি, বাট অ্যাকচুয়ালি মুসলেকা রহমান একটা ব্যক্তি না, পুরাটাই মিলে একটা মুসলেকা রহমান অ্যাকচুয়ালি। এটা সেটা বুঝতে পারে না। এই যে এই রুমিন ফারহানাটা প্রতিবাদ করছে, উনি ওনার বিবেকের কাছে ক্লিয়ার থাকতে চাইছেন বলেই করছে, অন্য কেউ কিন্তু করে না আপা, কারণ ওদের বিবেক পরিষ্কার না। ওদের হৃদয় যতই পরিষ্কার হোক পাকিস্তানের সাথে মিলামিশি করার জন্য, ওদের বিবেক কারোর পরিষ্কার না। ওরা নিজের বিবেকের কাছে এই যে এত গলাবাজি যে করে আপা, এই যে যেটা বলতেছিলাম, আদানির কাছে, আদানি দিয়ে টাকা পাচার করে আওয়ামী লীগ মোদির কাছে, হ্যাঁ, তাহলে তোরা এখন সেটা বন্ধ করে দিচ্ছিস না কেন? সবসময় বলছি শেখ হাসিনা দুর্নীতি করে, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে, টাকা পাচার করে। আমরা তো এরকম কিছু দেখি না আজ পর্যন্ত, একটা চুক্তিও তো আপা দেখাইতে পারে নাই। সবসময় যেটা তারা বলে, বিরোধী দলে থাকুক বিরোধী দলে না থাকুক, সবসময় যে গুজবটা তারা ছড়ায় যে বাংলাদেশ ভারতের কাছে বেঁচে দিচ্ছে। বাংলাদেশ, আমি বলবো ভারত হয় বোকাচোদা নয়তো গন্ডার। বোকাচোদা না হলে এক জিনিস তারা কয়বার কিনতেছে আওয়ামী লীগের কাছ থেকে, প্রতিবার কিনতেছে, এবং অন্য দল আসা মাত্র তাদেরকে আবার ফ্রিও দিয়ে দিচ্ছে। এবং দেখেন এই যে এত বলতেছে যে ইন্ডিয়ার সাথে আমাদের যে অবৈধ চুক্তি, ইন্ডিয়া আমাদের সব নিয়ে নিচ্ছে, করদ রাজ্য বানায় ফেলতেছে, এখন পর্যন্ত একটা চুক্তি পাবলিক তো করেন নাই, তো নাই, উল্টা আমরা চোখের সামনে দেখতে পাইলাম যে দেশটা কিভাবে বেচতে হয় সবাই মিলে মিশে একসাথে, এবং সেটা কি করে ভাগ পাইতে হয়, ভাগা পাইতে হয়। একজন ভাগা পাইতে পাইতে কি যে করলো বেহায়ার মতো, সেই চেহারাগুলো আমরা চিনে রাখলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দুর্নীতির ইস্যুটা আসলেই তো আবার তাদের এক একজনের 5 বছরের এই চ্যাম্পিয়নশিপের ট্রফি আমাদের সামনে ভাসে। কি করব বলেন আপা? এই যে এত কথা বলি ইন্দ্রা, মাঝে মধ্যে মনে হয় যে যে লোক তার নিজের অফিসের লাল ফোনে তার সামলাতে পারছে না, তারে আমি বলতেছি বন্দর রক্ষা করো, সেন্ট মার্টিন রক্ষা করো, হুজুরদের হাত থেকে বাচ্চা রক্ষা করো, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক করো, দেশকে বেচার হাত থেকে রক্ষা করো। আমি কেন এগুলা বলি? আমি এটা ভাবি যে ও তো নিজের অফিসে তারটাও সামলাইতে পারে না, ও কি করবে? কিন্তু আপা আপনি তো ভুলে যাচ্ছেন, আমাদের ভাইয়া ছুটির দিনও অফিস করে, রাত 9টা-10টা পর্যন্ত অফিস করে। এখন বলেন সে তার ভাই বেড়াদারদের নিয়ে অফিস করে, যে তার সামনে বসে সে অফিসে থাকা অবস্থায় কি করে লাল টেলিফোনে তার চুরি হয়ে যায়? অবশ্য তাদের এটা পারিবারিক ঐতিহ্য আপা, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বেগম জিয়াকে ফোন করছিলেন 2015 সালে বা 14 সালে সম্ভবত, আমার সালটা এক্সাক্ট মনে নাই, তখন তার মাতাজি, মুসলেকা রহমানের মাতাজি উত্তর দিছিল, আমার লাল টেলিফোন খারাপ তাই ফোন বাজে নাই। তার ছেলে হয়ে বলতেছে তার লাল টেলিফোনে তার চুরি হয়ে গেছে। এদেরকে আবার বাংলাদেশের মানুষজন নাকি ভোট দিয়ে আপা, সবাই নাকি খুব সুন্দর করে সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে। হাস্যকর লাগে না এসব কথা শুনলে? একজন লাল টেলিফোনের মাঝে বুঝতে পারে না, আরেকজন বইলা বসছিল। আর আপা আসলে অ্যাকচুয়ালি কি চুরি গেছে বলে তো? সে তার ভাই বেড়াদের নিয়ে পার্টি করতে বসছিল, এখন সে পার্টি ধরা পড়ে যাবে বলে লাল টেলিফোনের উপর দিয়ে চাপাই দিছে। কিন্তু তার এটা বুঝতে পারে না লাল টেলিফোন এমন একটা জিনিস, সেটা তো চুরি হওয়ার কোনো কারণ নাই, এবং সেটা সবচেয়ে সিকিউর লাইন বাংলাদেশে যদি ফুল নেটওয়ার্কও ফল করে, লাল টেলিফোন কাজ করবে। যেখানে যেখানে লাল টেলিফোন আছে সেখানে সেখানে কাজ করবে। পড়াশোনা না করলে আপা এরকম হয়, বুঝতে পারছেন? পড়াশোনা যদি মিনিমাম, আমার মতো যদি মিনিমাম পড়াশোনা করতো, তাহলে লাল টেলিফোন না বলে অন্য একটা টেলিফোন কইতো, অ্যাটলিস্ট লালটা কইতো না। মানে এই রেকর্ডটা থেকে যাবে। তার মা বলছিল লাল টেলিফোন বাজে নাই, নষ্ট। সম্ভবত কোকো যখন মারা গেছিল, কোকো রহমান, কোকো জিয়া তো কেউ বলে না, সবাই তারেক জিয়া বলে, আমি জানি না কেন। কোকো জিয়ার সন্তান না, শুধু তারেক জিয়া বলবে কেন? কোকো জিয়াও তো বলতে পারে। তো কোকো যখন মারা গেছিল, সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ফোন করছিলেন, ওখান থেকে রিপ্লাই দেওয়া হয়েছিল লাল টেলিফোন বাজে না, লাল টেলিফোন নষ্ট। এখন তার ছেলে বলতেছে লাল টেলিফোনে তার চলে গেছে, এবং তার কাছে সবাই সিকিউরিটি চাচ্ছে, দেশ বাঁচাও, দেশ উদ্ধার করো। আই ডোন্ট নো, সে দেশে নেমে বলছিল অনেক চেঞ্জ, এখন শেষে বলতেছে দেশ নাকি যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় পাইছে। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যদি পায়ে থাকে, তাহলে সেটা 18-19 মাসে ইউনূসের অবদান, সেটাও বলতে পারতেছে না। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যদি না পেয়ে থাকে, সেটাও তো বলতে পারতেছে না। তার মানে মানুষ একটা যখন মিথ্যা কথা বলে আপা, তখন অনেকগুলো মিথ্যা কথা বলতেছে, সেটাকে কাভার আপ দিতে আরো অনেকগুলো মিথ্যা কথা বলতে। তুমি আবার অনন্ত জলিলে চলে গেলে কেন? চলে গেলাম কেন? কারণ এখানে মিথ্যা কথাটা কিভাবে চলে আসলো শোনেন।
উত্তরা সেন্টার নামক যে দিয়াবাড়িতে যে মেট্রো স্টেশনটা আছে সেটা আমরা সবাই দেখতে পাইছি, সেটা গরুর হাট বসে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনো ঠিক হয়েছে কিনা আমি জানি না, মনে হয় ঠিক হয় নাই, ব্লগাররা তো কেউ কিছু ওইদিকে যায় না, দেখি না, গন্ধে মনে হয় যাইতে পারতেছে না। আমাদের প্রিয় ও যে একজন মন্ত্রী আছে, নাম বলতে পারতেছি না, সবগুলাই তো জোকার, জোকারদের তো আবার নাম থাকে না, জোকার ইজ জোকার। সেই মন্ত্রী বলতেছে এগুলো এআই দিয়ে বানানো ভিডিও, এগুলো মিথ্যা কথা, ওইখানে এরকম হাট বসে নাই। এই জন্যই বললাম আপা আমি কেন চলে গেলাম মিথ্যা কথা। মিথ্যা কথা যখন বলবি তখন একটু ভালোভাবে, প্রথমে বলছে আপা ওখানে হাট বসে নাই, বৃষ্টি নামছে গরুগুলো ভিজবে তাই ওখানে রাখছে, বুঝছেন। এরপরে বলছে এই স্টেশন ধ্বংসের ভিডিওটা এআই দিয়ে বানানো, এখানে হাট বসে নাই। এদিকে যে হাট বসাইছে সে বলতেছে আমার দল ক্ষমতা, আমি হাট বসামু, তোকের কি? মানে এরা যখন মিথ্যা কথাটা বলে, অনেকগুলো মিথ্যা বলতে গিয়ে সেটা প্যাচ লাগায় ফেলে।